আকাশ অবাক চোখে তাকালো। আমি কি করলামটা কি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই বাচ্চাদের মতো করবেন না। মেয়েরা গায়ে পড়লে জড়িয়ে ধরলে খুব ভাল লাগে না? আকাশ বুঝতে পারছে পিয়সীর অভিমান, রাগের কারণ। তবে আগে সেটা প্রকাশ করে মজাটা নষ্ট করতে চাইল না। যে মেয়ে তার সামনে কথা বলতে লজ্জায় মিলিয়ে যায়, নজর মেলানো তো দূরে থাক, সে মেয়ে রেগে গিয়ে কি সুন্দর চোখে চোখ রেখে ঝগড়া করছে। দেখে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। হাসি চেপে না বোঝার মতো করে বলল, কি যা তা বলছো, বুঝতে পারছি না তো। পিয়া দু কদম এগিয়ে এলো আকাশের দিকে। মেয়েটা আকাশের বুক বরাবর। কথা বলতে গেলে ঘাড় ঘুরিয়ে বলতে হয়। করলো তাই। কোমর দুহাত রেখে গিন্নির মতো দাঁড়ালো আকাশের সামনে। আপনি আবার নাটক করছেন? কোথায় করলাম? আকাশ নির্বিকার ভাবে রেগে উঠে। ফিয়া দাঁতে দাঁত চাপলো, মুখ ফুলালো। ওই মেয়েটার সাথে আপনি অমন গদগদ হয়ে কি কথা বলছিলেন? আকাশ এবার হেসে ফেলল, মাথা নিচু করলো। হাঁ কিসেরে বলো। আর ইউ জেলাস? প্রিয়া এলোমেলো দৃষ্টি ফেলল এদিক সেদিক। আকাশের এহেন কাণ্ডে সে কথার খেই হারালো বারবার। মিনমিন করে বলল, নো। মনে তো হচ্ছে মোটেও না। আকাশ সোজা হলো, স্থির দৃষ্টি রাখলো প্রিয়ার ওপর। তাহলে ওভাবে চলে এলে কেন পার্টি থেকে? প্রিয়া একটু পিছলো, স্বভাবসুলভ ঠোঁট কামড়ালো নিজের, ধীরে গলায় বলল, আমার ইচ্ছে। মেয়েটার কিছু কিছু কার্যকলাপে আকাশ বরাবরই ঘায়েল হয়। শক্তপোক্ত চরিত্র নড়েচড়ে ওঠে। তার মধ্যে একটি হলো যখন প্রিয়া এমন ভয় পেয়ে নিজের ঠোঁট কামড়ায় বারবার। এই যে এখন যেমন কামড়াচ্ছে, তার বুকের ভেতর উথাল পাথাল করে, গলা শুকিয়ে আসে। আকাশ নিজের গলা খানিকটা ভারী করার চেষ্টা করলো। ঠোঁট কামড়াবেন আমার সামনে? আমার তো অন্য কিছু করতে ইচ্ছে করে। প্রিয়া একরাশ লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। আকাশের এহেন কথায় আরো গুটিয়ে যায় মেয়েটা। ওড়নার কোনা দু হাতে খামচে ধরে থাকে। মাথা নামিয়ে ধীরে গলায় বলে, সরুন, ঘুমাবো, রুমে যান। লেটস স্লিপ টুগেদার। আকাশের মাতাল করা কণ্ঠে এখন প্রিয়া ভয়াবহ চমকে গেল। দু হাতে ঠেলতে লাগলো বাইরে বের করতে। একে ইঞ্চি নড়াতে চড়াতে সক্ষম হলো না। চোখ রাঙালো, লজ্জায় মুখ তুলতে পারছে না। তেতুল এক প্রকার অসভ্য লোক। অবিবাহিত মেয়ের রুমে এসে অসভ্যতামি। অসম্পূর্ণভাবে করে ফেলি তাহলে, এটা পরে দেখে নেব। প্রিয়া এবার সত্যি ভয় পাচ্ছে। আকাশের চোখ মুখ অন্যরকম লাগছে। নিজের রাগ তো উবে গেল সেই কখন। এই লোকের এহেন কার্যকলাপে সে যে রেগেছিল এখন তার সেটাই ভুলে বসেছে। এলোমেলো দৃষ্টি চোরের মতো লুকাতে চাইলো। আমি কিন্তু চেঁচাবো। আকাশ নিজের মুখ নিয়ে এগিয়ে আনতে কারো একজনকে ফোনের শব্দ বেজে উঠল। স্তব্ধ ঘরে দরুণ জোরে শোনালো সে শব্দ। আকাশ প্রিয়াকে ছেড়ে নিজের পকেট হাতড়ালো। রিংটোনটা তারই। প্রিয়া এই সুযোগে সঠিক ব্যবহার করলো বোধ হয়। ঝটপট সরে দাঁড়ালো সেখান থেকে। দেওয়াল থেকে দূরে যাওয়া উচিত। এলো কিছু হলেই তাকে দেওয়ালে পিষে মেরে ফেলতে চায়। ফোনটা বের করে নজর বোলায়। অফিসের আর্জেন্ট কল, না হলে এই সময় মোটেই ধরতো না। এক নজর প্রিয়ার উপর দিয়েও ঘুরে গিয়ে দাঁড়ালো জানালার কাছে। কথা বলছে মনোযোগ দিয়ে। প্রিয়া এদিক সেদিক তাকালো। ছুটে বেরিয়ে যাবে। লোকটা একবার ধরলে ক্ষত না করে ছাড়বে না। অজান্তে হাত চলে গেল নিজের উষ্টের উপর, যেখানটায় আসার দিনে প্রিয়া তোতলালো। কোথাও না। পিছিয়ে যাচ্ছ কেন? প্রিয়া ঢোকগুলো পা স্থির হলো, রোবটের মতো দাঁড়িয়ে রইল। আকাশ মুখে বিরাজ করা হাসি মোটেও দৃশ্যমান করলো না। দু হাত বুকের উপর আড়াআড়ি ভাবে ভাঁজ করলো। দু চোখের মাঝখানে সরু ভাঁজ পড়লো। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আকাশ এক পা এক পা করে আবার তার দিকে এগিয়ে আসছে। তিনি এগাচ্ছেন কেন? আকাশের মুখে কপট চিন্তার ভাঁজ পড়লো। খানিক অবাক হওয়ার ভান করে বলল, এগাবো না? দুজনেই যদি পিছিয়ে যাই, কাজটা করবো কি করে? আকাশ বলল, তোতলাছেন কেন? কই না তো। ভয় পাচ্ছ আমাকে? না। তাহলে কাছে এসো, চোখটা বন্ধ করো। এরা চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। মুখে রাজের কৌতূহল, ভয়, লজ্জা একাকার মিলেমিশে। অবাক হওয়ার চূড়ান্তে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, হ্যাঁ। আকাশ কপট হতাশ হলো, দুদিকে হতাশায় মাথা নাড়ল। গম্ভীর গলায় বলো, আমি বললাম চোখ বন্ধ করতে, তুমি উল্টো চোখ বড় বড় করে ফেললে। পিয়ার মাথায় উল্টাপাল্টা ধারণা এসে হানা দিচ্ছে। শব্দ করে কেঁদে ফেললো এবার। নাকের পাটা রক্তিম হয়ে গেছে, ফুলে ফেপে উঠেছে। গাল দুটো তো কখন থেকে টমেটোর রঙ ধারণ করে আছে।
এক প্রকার ফুপিয়ে ফুপিয়ে বললে, আমি আর আমি আর রাগ করবো না, সত্যি। দরজাটা খুলে দিন, রুমে যান। সবাই এক রুমে দেখলে অন্য কিছু ভাববে। আকাশ বাঁকা হাসলো এবার। ফিসফিস করে বলো, কি অন্য কিছু? কোনটার কথা বলছো? রুমে যান প্লিজ। আকাশ দুদিকে মাথা নেড়ে সে প্রস্তাব নাকচ করলো। উফ, আগে যেটা বললাম সেটা করো। কাছে এসো, তারপর যা করার করবো। আপনার শরীর খারাপ আর আপনি পরে আছেন আমার শাড়ি নিয়ে? আজব মানুষ আপনি। নির্বোধ। আমি নির্বোধ? আমি? হুম। আকাশ অসহায় চাকিয়ে রয় অবশ পিয়সীর আবেদনময়ী রূপের দিকে। আকাশের জবাব না পেয়ে কিশোরে পিয়াস শুধায়, বলুন না কি হয়েছে? পানি খাবেন? ভালো লাগবে কিন্তু। দেব? উফ, অন্য কিছু মন চাইছে। বলতেই তো বলছি, বলছেন না কেন? আমি এনে দিচ্ছি। আকাশ ঘোর-লাগা চোখে দেখে মেয়েটার আদুরে মুখটা, মন দিয়ে শুনে তার আদুরে কথাগুলো, হালকা হাসে, দীর্ঘশ্বাস ফেলে হুট করে উঠে বসে, বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। পিছনে আর তাকালো না, সাহস হয় না। শাড়ি পাল্টে নাও জলদি, শুয়ে পড়ো। আকাশ দরজার দিকে পা বাড়াতেই বিছানা থেকে দ্রুত নেমে আসে প্রিয়া। স্পষ্ট বুঝতে পারছে মানুষটার শরীর খারাপ লাগছে। এই অবস্থায় আবার কোথায় যাচ্ছে? হাত টেনে ধরলো আকাশের। আকাশ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মেয়েটার থেকে এখন পালিয়ে যেতে পারলে বাঁচে। বোকা মেয়েটা সেটা বুঝলে তবে তো। এই মুহূর্তে প্রিয়ার নরম হাতের স্বাভাবিক স্পর্শ ইলেকট্রনিক শক দিল যেন। শরীর খারাপ লাগছে আপনার? রীতিমতো ঘামছেন, শ্বাস নিতে পারছেন না। কোথায় যাচ্ছেন এই শরীর নিয়ে? বসুন বলছি। আমাকে বলুন কি দরকার, এনে দিচ্ছি আমি। আকাশ ধীরে সুস্থে ঘুরল, অসহায় দৃষ্টি বুলালো বোকাশোকা পেয়সীর দিকে। মেয়েটা খুব চঞ্চল, অথচ দারুণ বোকা। ছেলে মানুষ এখনো কোনটা প্রেমের অসুখ আর কোনটা কি এখনো ধরাতে পারে না। প্রিয়া এখনো ছোট্ট হাতটা দিয়ে শক্ত করে ধরে আছে আকাশের কবজি। আমারও সেটা এ ঘরেই আছে। তাহলে বোকার মতো চলে যাচ্ছিলেন কেন? কোথায় রেখেছেন বলুন? বলে এদিক ওদিক খুঁজতে লাগলো। শান্ত হাসলো আকাশ। অন্য হাতে আলতো করে ধরলো পিয়ার ডান হাতখানা, টেনে আনলো নিজের দিকে। পিয়া চমকে তাকালো। ওষুধটা নিলে এ যাত্রায় হয়তো ভালো হবে খানিকটা, বুকের ব্যথাটাও কমবে। না নিলে সারা রাত ব্যথা করবে, জ্বালা করবে। ওটা শরীর, ঘুম হবে না। তাহলে ওষুধটা তো নিতেই হবে। বলছে না কেন কোথায় এটা? এনে দিই আমি। আর শব্দ করে হাসলো। প্রিয়া মুগ্ধ দৃষ্টিতে দেখলো সে হাসি। আকাশের এমন হাসি যে সে খুব কালভদ্রে দেখেছে। কি যে সুদর্শন লাগছে লোকটাকে। সত্যি দেবে। প্রিয়া সজোরে মাথার উপর নিচ করে। কিন্তু সেটা নিষিদ্ধ যে। সময় অসময় নেওয়া উচিত নয়, একদম উচিত নয়, অন্যায়। প্রিয়ার চোখ বড় বড় হয়ে যায়, হা হয়ে যায় মুখ। কাপা গলায় জিজ্ঞেস করে, আপনি আপনি ড্রাগ নেন? রেহেন বোকা কথায় এবার হাসির বাঁধ ভাঙলো আকাশের। শব্দ করে হেসেই যাচ্ছে। প্রিয়া হাসির মাথা মুঠো বুঝলো না, জোরে জোরে ঝাঁকালো আকাশের দুহাত। বলুন না, হাসছেন কেন? ড্রাগ নেন? আকাশ কোনো মতে হাসি থামালো, আঙ্গুলে কপাল চাপড়ো। কেন মনে হলো আমি ড্রাগ অ্যাডিক্ট? প্রিয়া ঠোঁট উল্টালো, বড় মানুষের মতো করে বলল, বাবারে, বারে নিষিদ্ধ, অন্যায়। না হলে ঘুম হয় না, হাবিজাবি, এগুলো তো ড্রাগ অ্যাডিক্টেডের কথা। ড্রাগ? ঠিকই বলছো, আমার পার্সোনাল ড্রাগ ওটা। প্রিয়া অবাকের চূড়াতে, কাঁদো কাঁদো হয়ে সুশ্রী মুখখানা। আপনি এ কথা আমাকে আগে বলেননি কেন? তাহলে ভালোবাসতে না? টুপটাপ করে পানি গড়িয়ে পড়ল প্রিয়ার চোখ থেকে। সিকিউরিটি সে দু চোখে দেখতে পারে না, সেখানে ভালোবাসা পুরুষের এমন এক নিষিদ্ধ অ্যাডিকশন। দুঃখে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। আপনি ছেড়ে দিবেন এসব? আকাশ নিঃশব্দে লুকিয়ে হাসলো। সত্যি ড্রাগের কথা ভেবেছে, এখনো বোঝেনি আকাশ কি বোঝাতে চাইছে। মুখটা ভোলা ভোলা, হাত বাড়িয়ে ডান হাতের আঙ্গুল উল্টো করে ছোঁয়ালো প্রিয়ার রক্তিম গালে। আকাশের হাতের পরশে চোখ বুঝলো প্রিয়া। আকাশ নরম গলায় বলল, সম্ভব নয় তো, বাঁচবো না। ফট করে তাকালো, আহত হলো যেন। তার থেকে ড্রাগ বেশি গুরুত্বপূর্ণ? যে তার কথাতে ছাড়তে পারবে না? গাল ফুলিয়ে বলল, ছাড়তে হবে। সম্ভব নয়, আর এক মুহূর্তে আমার ড্রাগ লাগবে, রাইট নাও। আমি আর সহ্য করতে পারছি না। বসন্তের শেষ ভাগ, পাতাঝরা মৌসুমের সমাপ্তি ঘটে গেছে। গাছে গাছে নতুন সবুজের সমারোহ হয়। এখন পিয়াদের কটেজের আশেপাশটা এখন অন্যরকম লাগে। আশেপাশে বন বাঁধার এক প্রকার, তার মাঝে সাজসজ্জা সম্মত কয়েকটি উন্নত মানের কটেজ।
এতদিন বেশিরভাগই গাছের পাতা ঝরে গিয়েছে, এখন নিয়ম মাফিক নতুন পাতা গজাচ্ছে। বাতাসে এক নিমিষে হৃদয় শীতল করে। কটেজের বারান্দায় দাঁড়িয়ে আছে পিয়া। এই মুহূর্তে কটেজের সে বাদে আর কেউ নেই। কক্সবাজার থেকে ফিরেছে তারা, প্রায় 15 দিন হয়েছে। ঘোরাঘুরি শেষে ফিরেই সবাই পুনরায় ব্যস্ততা। সামনের মাসে পিয়ার ভর্তি পরীক্ষার ডেট। মোটামুটি তাকেও ব্যস্ততার উপরেই থাকতে হয়। নিয়ম করে রিমির কাছ থেকে নোট সংগ্রহ করা, পড়াশোনা, এই করে তার দিন কাটছে। আকাশে দেখা মেলা একমাত্র রাতেই ডিনার টেবিলে, সেটাও কালভদ্রে। বেশিরভাগ সময় বেশ রাতে ফেরে সবাই। প্রজেক্টের কাজ এখনো পিক পয়েন্টে, সবাই ব্যস্ততার তুঙ্গে। সবাই একসাথে ফেরে বেশিরভাগ দিন। ততক্ষণ অবশ্যই পিয়ার একা একা সময় কাটে। পিয়া দীর্ঘশ্বাস ফেলে আকাশের উপর ভয়াবহ রেগে সে কক্সবাজার থেকে আসার পরের থেকে লোকটার সাথে একটু 10 মিনিট সময়ও কাটাতে পারে না সে। আর না তো দুদণ্ড শান্তিতে মানুষটাকে দেখতে পারে। এত কিসের ব্যস্ততা মাথায় ঢোকে না তার। তবে অশুভ মানুষটা যে নিয়ম করে তাকে দেখে, সেটা সে টের পায়। রোজ রাতে তার ঘরে আসে, খোলা জানালা আটকানোর পর। রোজ সকালে কখনো মশারি টানানো থাকে, এসি পাওয়ার কম বেশি খরা থাকে, গায়ে সুন্দর করে কাঁথা দিয়ে ঢাকা। শিয়াকে জিজ্ঞেস করেছে সে, শিয়া করেনি এসব। অবশ্য জবাবে তাকে হেসে এড়িয়ে যাওয়া দেখে সবটা আন্দাজ করে নিয়েছে সে। প্রতি রাতে অপেক্ষা করে মানুষটার জন্য, এক নজর দেখতে। অথচ অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে যায় টেরই পায় না। গাল ফুলালো পিয়া। গাছের আগাছায় কি সুন্দর একজোড়া পাখি বসে আছে। পাশে পাখিদের বাসাটা, কি সুন্দর সংসার। শিয়াও তাও অয়ন ভাইয়ের সাথে সারাক্ষণ থাকে, অফিসে একসাথেই থাকে। তাদের সর্বক্ষণ দেখা সাক্ষাৎ হয়। একে অপরকে মিস করার সময়টা বোধহয় পায় না। অত্যন্ত শত কাজের পর ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখতে তো পায়, তার সে কপালও নেই। 2 দিন হলো দরজা লক করে ঘুমায় সে। বিদায় আকাশের সাথে 2 দিন হলো জ্ঞানী অজ্ঞানী কোনোভাবে তার সাক্ষাৎই হচ্ছে না। বুকটা যন্ত্রণা করে মানুষটাকে না দেখতে পেলে। রাগ করে সে থাকতে পারে না। প্রিয়া ঠিক করেছে আজ সে করেই হোক, রাত জাগবে, দেখবে আকাশ সত্যি তার রুমে আসে কি না। আসলে সে মোটেই আহ্লাদ করবে না আজ, উচিত শিক্ষা দেবে একদম। আসবো? অফিসের দরজায় চিরপরিচিত কণ্ঠস্বর মৃদু হাসলো অয়ন। গম্ভীর গলায় বলল, আসুন। সে একগাল হাসি মুখ নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। হাতে একটি ফাইল এগিয়ে এসে ডেস্কের উপর ঠেলে দিল অয়নের দিকে। অয়ন ল্যাপটপের দিকে তাকিয়ে ফাইল হাতে নিল, খুলে চেক করতে লাগলো একে একে সব পাতা। শিয়া ভুরুজোড়া কুঁচকালো। কি ব্যাপার? তিনি একবারও তাকালো না তার দিকে। অয়ন একের পর এক দেখেই যাচ্ছে, ভুলেও শিয়ার দিকে তাকাচ্ছে না। শিয়া শব্দ করে চেয়ার টেনে মুখোমুখি বসলো। তাও তাকাচ্ছে না। 2-4 বার টেবিলের উপর টক শব্দ করলো আঙুল উল্টো পিঠ দিয়ে। এবারও না। বিরক্ত হলো শিয়া। এত কি ইম্পর্ট্যান্ট ফাইল এটা যে সে এসেছে তাও একবার মুখ তুলে তাকানো যাচ্ছে না? শিয়া অবাক। এবার দ্বিগুণ ভাবে জোরে শব্দ করলো। ওই মনে মনে খুব হাসছে। ম্যাডাম! ইগনো নিতে পারছে না। শিয়া রেহেন কাণ্ডে গলার আওয়াজ ভারী করলো, মুখ তুললো বস ভঙ্গিতে। মুখে কপট টেকরাস বিরক্তি এনে বলল, সমস্যা কি মিস ইনশিয়া? এ লোক বলে কি? শিয়া আকাশ থেকে পড়লো এবার। তার সমস্যা? সমস্যা কি সেটা টের পাচ্ছে না? শিয়া রুমে এসেছে সেই কখন। ফাইল তো অজুহাত মাত্র। ওই ফাইলটা সে একদম ইম্পর্ট্যান্ট নয় এই মুহূর্তে। এটা এখন আনার কথা ছিল না। অয়ন কি সেটা টের পাচ্ছে না? এত মন দিয়ে দেখছে তাও সেটাই। সে এখানে নির্লজ্জের মতো কাজ বাদ দিয়ে এখানে কার জন্য? তার জন্যই তো। শিয়া মুখ ফুলালো, কপট রাগী গলায় বলল, কিছু না স্যার, দয়া করে ফাইলটা দেখে দিন, আমি যাই। তার জন্যই তো। শিয়া মুখ ফুলালো, কপট রাগী গলায় বলল, কিছু না স্যার, দয়া করে ফাইলটা দেখে দিন, আমি যাই। বলে দাঁড়িয়ে পড়ে যাওয়ার জন্য উদ্যত হতে অয়ন শব্দ করে হেসে কবজি টেনে ধরে। নিজে উঠে আসে চেয়ার থেকে, পাশ ঘুরে পিছন থেকে জড়িয়ে ধরে শিয়াকে। সে নিঃশব্দে হাসে, তবে প্রকাশ করে না। অফিসে এমপ্লয়ির সাথে এটা কি ধরনের ব্যবহার স্যার? অসভ্যতা। অসভ্যতা নয়? কে ভালোবাসা অসভ্যতা লাগে আপনার ম্যাডাম? কে বউ? কার বউ? আমার বউ? অহেদ মেহনাজ চৌধুরী ওয়াইফ মিসেস ইনশা মেহনাজ চৌধুরী। পরিচয়টা শিয়ার বুকে গিয়ে লেগেছে। একরাশ প্রশান্তি এসে ভর করেছে তার মধ্যে। হাসলো, তবে উল্টো থাকার অয়নের চোখের আড়ালেই রইল।
সেটা সে নাড়াচাড়া থামালো। অয়নের এক হাত তার ডান হাত চেপে ধরে রাখা বুকের ওপর, অন্য হাত বাঁ হাত চেপে পেটের ওপর। অয়ন চিবুক ঠেকালো শিয়ার উন্মুক্ত কাঁধে, চাপ দাঁড়িয়ে খোঁচা লাগছে শিয়ার কাঁধে। শরীর শিরশির করছে, বুকটা ধড়ফড় করছে। এতগুলো বছর পার হয়ে গেছে তাদের। তার কিশোরী বয়সে প্রেম থেকে এখন দুজন ভয়াবহ ম্যাচিওর। তবু অয়ন যতবার কাছে আসে সেই প্রথম দিনের অনুভূতি ছেয়ে যায় মন্টন। শিয়া চোখ বন্ধ করে রাখে। কখন হলায় মিস থেকে মিসেস? হুম, আমি চিরকুমারী, অযথা দুর্নাম করবেন না বললাম। কুমারী? তা আছো, তবে তোমার এই কুমারী থাকার গৌরব আর হাতে গোনা কয়েকদিন ম্যাডাম। তারপর আয়োজন করে সে তকমা গা থেকে সরিয়ে হালাল কলঙ্ক লেপটে দেব। সে অধিকার আপনাকে দিলে তবে তো। ছাড়ুন, না হলে কেউ দেখে ফেললে কালকের খবরে হেডলাইন হবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক অয়ন মেহনাজ চৌধুরী এক কিম্পলির সাথে অনৈতিক কাজ করতে গিয়ে অফিস কক্ষে ধরা। ছি, আপনার মান সম্মান না থাকলেও আমার আছে। সরুন সরুন। অয়ন বাঁকা হাসলো। সরল না একদমই, উল্টো আলতো চুমু আঁকলো কাঁধে। শিউরে শক্ত করে মুঠো ধরে নিল নিজের হাত। অয়ন অনুভব করলো সবটাই আরো গভীর মিশিয়ে নিল নিজের সাথে। ভালোবাসি শিয়া, খুব ভালোবাসি কিন্তু। শিয়া কিচ্ছু বলতে পারলো না। অয়নের স্পর্শে সে কাবু। সুইজারল্যান্ডের আকাশ আজ রোদ ঝলমল। বাংলাদেশের মতো সময় অসময়ে বৃষ্টি এখানে হয় না। আনিসুর রহমান ব্যস্ত পায়তারা করছে, আজ তার ইউনিভার্সিটি বন্ধ। সাপ্তাহিক ছুটির দিন আর কি। আনিসুর রহমানের স্ত্রী রেণুকা রহমান বসে আছেন সোফায়, অসহায় দৃষ্টিতে স্বামীর পায়চারি দেখছে। বেশ কয়েকবার ডেকেছেন ও একটু স্থির হয়ে বসতে, স্বামী তার কথা কানেই দিচ্ছেন না। এক পর্যায়ে উঠে গিয়ে হাত ধরলেন আনিসুর সাহেবের। তিনি হতাশ নয়নে তাকালেন স্ত্রীর দিকে, টেনে এনে বসালেন স্বামীকে, হাতের উপর হাত রাখলেন, নরম গলায় বললেন, এত অস্থির হওয়ার কারণ জানতে পারি? সেই সকাল থেকে এমন করছো? আনিসুর সাহেব তাকালেন না স্ত্রীর দিকে, মাথা নুনিয়ে রাখলেন। ধৈর্য গলায় বললেন, মেয়ে দুটোর সঙ্গে কথা হয়েছে? রেণুকা মাথা নাড়লেন। রাতেও তো হলো, মেয়েদের জন্য মন খারাপ করছে? আনিসুর সাহেব মলিন হাসলেন। সে তো সব সময়ই করে, এছাড়া ভালো লাগে না কখনো। রেণুকা রহমান নিজেও হাসলেন। সত্যি তাই, প্রায় 6 মাস হলে এসেছে। এতগুলো দিন মেয়েদের দেখিনি, মাথায় হাতরে আদর করেনি। এই জীবনে কখনো এতদিন মেয়েদের থাকিনি তারা। সাত করে নিজেদের আত্মীয় স্বজন কেউ নেই। বয়স 30-এর আগে অনিচ্ছু সাহেবকে ভালোবেসে বিয়ে করার অপরাধে তাদের পরিবারের সাথে সম্পর্ক শেষ করতে হয়েছিল। দুজনে কেউই অযোগ্য ছিল না, আর না তো একে অপরের পরিবারের থেকে কেউ কারো থেকে কম জৌলুসে ছিল। কিন্তু সমস্যাটা বোধহয় সেটাই ছিল, বেশি জৌলুস। অতি রক্ষণশীল মুসলিম পরিবার, প্রেম ভালোবাসা কঠোরভাবে নিষিদ্ধ। তবে প্রেম ভালোবাসা কি বাধা মানে? দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, একই ব্যাচের। বন্ধুত্ব পরিণত হয় প্রণয়ে। পরিবারকে সাহস করে জানায় দুজনে, মানতে পারেনি কোনো পরিবারই। আনিসুর সাহেবের পরিবার শেষমেশ মানতে চাইলেও পিয়ার মা রেণুকা রহমানের পরিবার কঠোরভাবে নাকচ করে দেয়। অজ্ঞাতা আত্মমর্যাদায় আঘাত পায় আনিসুর রহমান। এই প্রকার আটকে ফেলে দুজনকে, বিয়ে ঠিক করে যার যার মতো। তবে সেভাবেই তোয়াক্কা করেনি দুজনে কেউই। তাদের ভালোবাসা না মানার মতো কিছু ছিল না। অথচ পরিবারের মধ্যে মিথ্যে অহংকার, জেদের বসে সেই ভালোবাসা জলা জলাঞ্জলি দিতে দুবার ভাবেনি কেউই। এক কাপড়ে বাড়ি ছাড়েন, একে অপরকে আঁকড়ে ধরে। সেই থেকে এতগুলো বছর পেরিয়ে গেছে, কেউই ফিরতে চায়নি নিজের পরিবারে। আর না তো তাদের পরিবারও তাদের খোঁজ কখনো করেছে। রেণুকা রহমান স্বামীর দিকে অনিমেষ তাকিয়ে থাকেন। এক পৃথিবীর সুখ এনে দিয়েছে এই মানুষটাকে। দুটো কন্যা সন্তানের বাবা মা তারা, পরিপূর্ণ সংসার তাদের। এই জীবনে কোনো আক্ষেপ করার সুযোগ দেয়নি। এই 30 বছরে একটি বারের জন্য মনে হতে দেয়নি আনিসুর সাহেবের হাত ধরে বাড়ি ছাড়া তার ভুল ছিল। একে অপরের সাথে ছায়ের মতো লেগে থেকেছে দুজন। এখন মুখে না বলে দুজনে বুঝে যায় অপরজনের অস্থিরতা। বলেন না কি হয়েছে? আনিসুর সাহেব দুহাতে মুখ ডলে। আমি আমার মেয়ে দুটোকে সবসময় ওদের পূর্ণ স্বাধীনতা দিতে চেয়েছি। দিয়েছেও তো। দিয়েছি, আজীবন দেব, এই অঙ্গীকারও করেছি। ওরাও তাদের বাবার কথা সবসময় ভেবে এসেছে। রেণুকা রহমান চুপ করে শোনেন, স্বামীর কথাগুলো বোঝার চেষ্টা করেন। পিয়াটা ছোট, কিন্তু শিয়া বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। তবু আমি সেই মেন্টালি বাবা মোটেই নয়, যার এই 27 বছর মেয়েকে বোঝা লাগবে, বিয়ে দিতে উঠে পড়লে লাগবো। জানি তো সেটা।
ওদের যখন মনে হবে ওরা বিয়ে করতে চায়, জীবনসঙ্গী চায়, আমি আটকাবো না। চাইনি কখনো। কিন্তু কিন্তু আজগরের মা গতকাল রাতে ব্রেন স্ট্রোক করেছে। আজগরের স্ত্রীও তো ক্যান্সার। এতটুকু বলে থামলেন তিনি। স্ত্রী এবার বুঝতে বাকি রইল না স্বামীর অস্থিরতার কারণ। কাঁধে হাত রাখলেন। ওরা কি এক্ষুনি শিয়া আর নিলয়ের বিয়ের কথা বলছে? আনিসুর রহমান মাথা নাড়লেন। রেণুকার মলিন মুখ আরো মলিন হলো। শিয়া বরাবর না করছিল। এখনই জানি। তার জন্য আমি চিন্তিত। এটা চায় না এখন বিয়ে করতে। সবে ওর চাকরিটা জয়েন করেছে। আরো সময় চেয়েছে আমার থেকে। তাছাড়া থামলেন খানিকক্ষণ, দম নিলেন। তাছাড়া আমরা কেউই দেশে নেই। আমার মেয়েদের বিয়ে আমি 10 লেখা জানিয়ে দেব, ধুমধামে দেব। সেখানে এভাবে আমার মেয়ের বিয়ে, আমার বড় মায়ের বিয়ে। সচল করছে উঠল রহমানের। শিয়া কি নিলয়কে পছন্দ করে না? রেণুকা চুপ করে থাকেন, মাথা নামিয়ে ফেলেন। মেয়েকে চেনে, নিলয় ছেলেটাকে আলাদা করে পছন্দ অপছন্দের কথা শিয়া কখনই স্বীকার করেনি। তবে ভালো যে বাসে না এখনো, সেটা সে টের পেয়েছে। আনিসুর সাহেব স্ত্রীর দিকে এতক্ষণ তাকালো। তাকে জোর করছি আমরা। রেণুকা রহমান ব্যস্ত হলেন। না না, সেটা কিন্তু বলিনি। তুমি কোনো চিন্তা করো না এই নিয়ে। স্বামীকে কথাটা বলে নিজে ধুম ধরে যায়। আনিসুর সাহেবের কয়েক বছর আগে বড়সড় একটা হার্ট সার্জারি হয়েছে। কোনো ধরনের চিন্তা, প্রেশার কিছু নিতে কঠোরভাবে নিষেধ করেছেন ডাক্তার। আমরা দেশে যাব? তোমার ছুটি 1 মাসের জন্য নিতে পারবো হয়তো। শিয়াকে জানাবে না? দেশে যাব সেটা জানাও। বিয়ের বিষয় সামনাসামনি বলা হবে। ঠিক আছে। ওরা বোধহয় শিয়ার অফিসে কটেজে থাকে। আমরা সোমবার দেশে যাব। ওদের তাহলে কাল পরশুর মধ্যে বাড়ি ফিরতে বলো। আমরা যে কদিন আছি ও কদিন বাড়ি থেকে অফিস করবে। আমি রাতে জানাবো ওদের। ঘড়ি কাটার সময় রাত 8:30। অফিসে নিদারুণ ব্যস্ততায় সবার মাঝখানে কয়েকদিনের ছুটি নেওয়ার কাজে জমে এক প্রকার পার হয়ে আছে। নাকে মুখে গুঁজে সেসবই ম্যানেজ করতে ব্যস্ত সবাই। আকাশদের হোটেলের কাজ সম্পূর্ণ হতে আরো বছরখানেক ভালো মতো লাগবে। ওপেন প্রজেক্ট সাইটে কাজ দেখছিল আকাশ। সাথে অয়সিয়া, রাতুল, রেদওয়ান সকলেরই আছে। রাকিব রিয়ান কিছু ক্লায়েন্টদের সি অফ করতে গিয়েছে এয়ারপোর্টে। এতক্ষণ অবশ্য ফিরে আসার কথা। আকাশ ব্যস্ত হয়ে পায়চারি করছে। এখন কটেজে ফেরা দরকার। গত 2 দিন হলো পিয়াকে দেখে না। মেয়েটা দারুণ অভিমান করে আছে, বোঝা যাচ্ছে। কোনোভাবে রাতে তার রুমে গিয়ে পিয়াকে দেখার সিক্রেটটা মেয়েটা জেনে গেছে। মুচকি মুচকি হাসে আকাশ। ওইটুকি বাচ্চা একটা মেয়ে, তার ভয় নাকি আজকাল ততষ্ট থাকে আকাশেও নাচ। হাসছিস কেন? আকাশ স্বাভাবিক চোখে পাশ ফিরে তাকায়। গোল গোল চোখ করে রাতুল দাঁড়ালো। আকাশ লেবাদের কাজের ওদিকে দৃষ্টি বুলায়। কই হাসছে? রাতুল ততক্ষণ এসে দাঁড়িয়েছে আকাশের গা ঘেঁষে। আমাকে অন্ধ লাগে তোর? তুই তো তাই। রাতুল নাচ ছিটকায়, আঙুল তোলে আকাশের দিকে। গলায় বলে, আগে অয়ন ভাইয়ের মতো জেন্টালম্যান ছিলিস, এখন রাকিব রেদওয়ানের তাল ধরেছিস। আমাকে হেনস্থা করিস উঠতে বসতে। আকাশের মুখে কোনো ভাবান্তর হয় না। হেনস্থা তো তুই করিস আমাকে। আমি? নয়। কোনটাকে হেনস্থা বলিস তুই? পিয়ার কথাটা জানিয়ে দেওয়া। আকাশ জবাব দেয় না, গভীর মনোযোগ তার কাজের দিকে। কোনটাকে হেনস্থা বলিস তুই? পিয়ার কথাটা জানিয়ে দেওয়া। আকাশ জবাব দেয় না, গভীর মনোযোগ তার কাজের দিকে। রাতুল খানিকক্ষণ জবাবের আশায় হা করে তাকিয়ে থাকে। গভীর মনোযোগ তার কাজের দিকে। রাতুল খানিকক্ষণ জবাবের আশায় হা করে তাকিয়ে থাকে। জবাব না পেয়ে একই উৎসাহে পুনরায় বলে, প্রিয়ার কথা তো, ওটা সবাইকে না জানালে তুই জীবনে স্বীকার করতি? এ জীবনে করতি না? তখন আমি কি তোর বাচ্চা কাচ্চা চাচা হওয়ার স্বপ্ন ওপরে জান্নাতে বসে দেখতাম? মুখ বাঁকায়, গম্ভীর অথচ টিটকারি সুরে বলে, আর ইউ শিওর? কি? তুই জান্নাতে যাবি? আমি বড্ড ভালো মানুষ আকাশ। তুই শুধু না, সরি, তোরা তোরা শুধু চিনলি না, কদর করলি না। আকাশ এবার হাসে, বন্ধুর কাঁধে হাত রাখে। মহা ভালো মানুষ তুই, মানবো। একটা কাজ কর তাহলে। রাতুল খুশিতে দাঁত বেরিয়ে পড়ছে। বলে ফেল। এখানকার সাইজের কাজ শেষ হতে রাত হবে। সব হিসেব নিকেশ বুঝে বাড়ি আসিস কেমন? আমি বাড়ি গেলাম। রাতুল হাসি মুখে মুখ এক নিমেষেই শুকনো পাতার মতো মুচড়ে উঠল, প্রতিবাদ করে উঠল।
অসম্ভব। বাড়ি? আমাকে এভাবে ফাঁসাতে পারিস না। তোর আন্দাজ আছে কাজ কখন শেষ হবে? কাজ করতে তোর সমস্যা নেই আমার। কটেজে একসাথে ফিরি চল, তোর সব কাজ করে দিব। তুই রাতভর প্রেম করিস তোর বেবি গার্লের সাথে, কিন্তু এখানে একা ততক্ষণ আমি একা পারবো না অত রাতে। তোল থেমে যায়। সর্বনাশের মাথায় বাড়ি। মুখ ফসকে কি বলে ফেলছিল। মান সম্মানের ফেরতে তৈরি হতো আজকে। ঘাড় বাঁকিয়ে খেয়াল করলো আকাশকে। তার বাকি কথাটা আন্দাজ করে নিয়েছে কি না খেয়াল করার চেষ্টা করলো। আকাশের মুখ দেখে সহজে অবশ্য ধরতে পারা গেল না যে অতি সিরিয়াস মুখ, সেরকম তিনি অতি সিরিয়াস হয়ে আছে। দৃষ্টিও কাজের দিকে। হাঁপ ছাড়ল রাতুল। ভাগ্যিস মন এদিকে ছিল না আকাশের। অত রাতে কি? রাতুল চুপসে যাওয়ার মুখ নিয়ে ধীরে সুস্থে তাকাল আকাশের দিকে। ছেলেটা তার মানে শুনছিল তার কথা। রাতুল ছটফট বলে উঠল, তুই একা একা ফিরবি? রাত হয়েছে। ওরকম জঙ্গলের রাস্তা আমাদের। রাকিব রিয়ান এয়ারপোর্ট থেকে সোজা রাতে কটেজে ফিরবে। রেদওয়ান যাবে একবার শহরে, পুরো ফিরতে রাত। আর হলো বাকি অয়ন ভাই আর শিয়া। কাপড়ের মধ্যে কিভাবে ঢুকি বলতো? আর পেয়ের মধ্যে তো ঠিকই নিচে খুলে ঢুকে পড়িস। রাতুলের মুখখানা কপট হতাশায় ভরে উঠল। চোখ মুখ বাচ্চাদের মতো কাঁদো কাঁদো করে ফেলল। একদিকে একটু পরে ঢুকে পড়েছিল দুজনের মাঝে। সে কি শখ করে ঢুকেছিল নাকি? কক্সবাজার থেকে শেষ রাতে রওনা দেয় বান্দরবনের জন্য। ওখানে পৌঁছানোর পর তার পেছে হিসু। এদিকে বাসে সবাই ঘুমায়। ফাঁকা রাস্তা দেখে বাস থামাতে বলো। সে একটু একটু এই আর কি, মানে ভয়টায় পায় আর কি। ওই সময় বাসের শব্দ পাওয়া যাচ্ছিল পিয়ার কণ্ঠের। সারা রাস্তা মেয়েটা রাজের গল্প জুড়েছে। কথাই বলছিল যখন, সে তো স্বাভাবিকভাবেই, তাই না? ভুল হয়েছে তার অবশ্য একটু। বাসের সিটে পর্দাটা টানার আগে একটু একটু শব্দ করতে হতো তার। এদিকে ইমার্জেন্সি, তাছাড়া ওরা জেগেই আছে। না জিজ্ঞেস করে পর্দাটা একটু টান দিয়ে ফেলেছিল। সে কি জানতো একজন রেডিওর মতো বকবক করছে আর একজন গলায় মুখ ডুবিয়ে রোমাঞ্চে ব্যস্ত? ওই পরিস্থিতিতে দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। তিনজন বলার কারণে সে আর প্রিয়া। আকাশের মধ্যে চমক টমক বিষয় আশায় খুব একটা জাগে না। যেটা জাগে সেটা হলো বিরক্তি। বেচারা সে কি আর করতো? প্রিয়াটা লজ্জায় বসে রইল। আকাশ তার সাথে বাইরে বের হলো। বিশেষ মুহূর্তে বিরক্ত করার শাস্তিস্বরূপ আকাশীনাথ চৌধুরী তাকে কী করতে পারে ভাবতে তার সব শুকিয়ে এলো। আর এক নাম্বার কর্মটা করতে যেতে হলো না। মাঝখান থেকে কিছু হলে সেই খোটা আকাশ দেয়। রাতুল মুখ পাকায়। আকাশটা তো বেহায়া, সে একদম জানতো না। একে তো মেয়েটা বাচ্চা, তার উপরে তো অত্যাচার করে। আর সে তো আজীবন বন্ধু হয়েছে, না হয় একটু একটু ভুল দেবেই তো। বন্ধু হয়ে জন্মেছে, আর একটু একটু অধিকার থাকবে না? কি আশ্চর্য! বন্ধু কাকে বলে? বন্ধুর কাজই তো এটা। বন্ধু রোমান্সে ঝামেলা করে, কিন্তু সে কি সবসময় করে নাকি? সবসময় ওদের আরও স্পেস করে দিত আলাদা সময় কাটানোর। একদিনের একটু মিস্টেকে সব ভুলে গেছে ছেলেটা। প্রেমে বলে যা হয় আর কি। এসব অবশ্য মনের কথা মনেই রেখে বুকে আড়াআড়ি হাত গুঁজে সিরাজ ভঙ্গিতে বলো, ওটা তো ইচ্ছে করেই করেছে, ইচ্ছে করে। আর চোখে আকাশের বাঁকা দৃষ্টি দেখে ঢোক গেল রাতুল। মাথা ঝাঁকালো। ইচ্ছে করে না তো কি? না, এতটুকু বাধা না দিলে বিয়ের আগে বাসা সেরে ফেলবি তুই। এটা তো আমি হতে দিতে পারি না বল। ধর্মকর্মে বলতে একটা বিষয় আছে নাকি? বন্ধু হয়ে বন্ধুর পাশে এভাবেই থাকতে হয়। তাই নাকি? ভালো কথা। তবু আজ তুই থাকবি এখানে। কেমন? বন্ধু হয়ে বন্ধুই তো পাশে দাঁড়ায়, তাই না? তার কথাতে তাকে ফাঁসানো হচ্ছে। রাতুল হুড়মুড় করে হাত টেনে ধরল আকাশের। আকাশ বিরক্ত মুখে তাকালো। মেয়ে মানুষের মতোই তো গা ডলছিস কেন? সে যাই বল, এখন মাইন্ড করবো না। আজকে অত্যন্ত একা রেখে যাস না কেমন? সাথে যাই চল। না হলে একটু অপেক্ষা কর, বসেই থাক। সব কাজ আমিই করে দেই। আকাশ নিঃশব্দে অধিকা হাসে। আই হ্যাভ টু গো রাতুল। তাছাড়া তোর সমস্যা কোথায়? এর বদলে যা কাল তোর ছুটি। রাতুল ব্যস্ত হয়ে দুদিকে মাথা নাড়ে। আমার সাথে আজ থাক, কাল পরশু তুইও আসিস না, আমি সামনে নেব। তাও আজ যাস না। আকাশ ভুরুজোড়া উপরে তোলে, জিজ্ঞাসা চোখে তাকায়। কি এক ফিরতে বাই চান্স ভয় পাচ্ছিস রাতুল? গেল রে গেল, সব গেল। আকাশটা ঠিক ধরে ফেলেছে। পুরুষ মানুষ হয়ে একা চলাফেরা করতে ভয় পায় রাতে, এটা প্রকাশযোগ্য? এটা একবারও বলেছি আমি? তাহলে আমি তো সমস্যা দেখি না কেন? অবশ্য সমস্যা আছে, শুনি একটু।
রাতুল খানিকক্ষণ চুপ করে কথা সাজায়। তুই অতি সুদর্শন পুরুষ। সকলের জীবনে একটাই ছোটোখাটো, না না বিশাল আফসোস নিয়ে আসি যে আমরা কোনো নারী হলাম না তোর মতো পুরুষ। প্রত্যেকটা নারীর ড্রিম। আসল কথা বল। সে যেটা বলছিলেন। আগের কথা বলবি না? আমি কথা এলোমেলো করে ফেলি। বানিয়ে বানিয়ে বললে হয় স্বাভাবিক। তুই সুদর্শন এটা বানানো কথা। সেটা কখন বললাম? এই তো বললি তুই সুদর্শন এটা বানানো কথা। সেটা কখন বললাম? এই তো বললি। এটা বানানো নয়, পরে তেল মালিশটা বানানো হয়। ডিস এক্সপার্ট তেল। ইউ কমিউনিটি শুনছি।